নমস্কার। দশম শ্রেণীর আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হলো পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতা। এই কবিতাটির মধ্যে দিয়ে কবি কি বলতে চেয়েছেন, কবিতায় প্রকৃত অসুখী কে, এবং তার সঙ্গে আরো অনেক বিষয় আমরা আলোচনার মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করব। তো একটি সুন্দর ভিডিও হতে যাচ্ছে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ অবধি দেখো। আশা করি অসুখী একজন কবিতার প্রত্যেকটি লাইনের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন, তার কি অর্থ, এবং যে সমস্ত শব্দের মানেগুলো আমাদের কাছে অজানা লাগবে সেগুলো আশা করছি এই ভিডিও দেখলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো কবিতার নাম হচ্ছে অসুখী একজন। অসুখী কথাটির মানে হচ্ছে যে যার জীবনে সুখ নেই, যার জীবনে পুরোটাই দুঃখ। মূলত অসুখী একজন কবিতায় পাবলো নেরুদা মানবতার জয়গান গেয়েছেন। চিলিতে যে সময় গৃহযুদ্ধ হয়, পাবলো নেরুদা একজন চিলির কবি, চিলিয়ান কবি। তো সেই চিলিতে যখন গৃহযুদ্ধ হয় তারই প্রেক্ষাপটে কথক কবিকে একদিন তার বাসভূমি ছেড়ে বাধ্য হয়ে চলে যেতে হয়, এবং তার মাতৃভূমি বা তার প্রিয় যে সমস্ত মানুষ যারা তার ফিরে আসায় দিন গুনতে থাকেন, এই দিন গোনার বিষয়টি কতদিন পর্যন্ত চলতে থাকে, কিভাবে চলতে থাকে, আদৌ কবি ফিরে এসেছিলেন কিনা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু কবির অন্তরের যে যন্ত্রণা, কবির মনের যে দুঃখ, এই দুঃখের বিষয়টি কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। তো এখন প্রশ্ন হলো যে অসুখী একজন কবিতায় প্রকৃত অসুখী আসলে কি? প্রকৃত অসুখী হচ্ছে যে সেই মেয়েটি যে কিনা কথকের ফিরে আসার পথ চেয়ে দরজায় দাঁড়িয়ে আছে। আসলে এই মেয়েটির রূপকে বা এই মেয়েটিকে প্রতিনিধি করে কবি সমগ্র স্বদেশ তথা তার প্রিয় দেশবাসীকে উল্লেখ করেছেন। কবি চলে যাওয়ার কারণে যে স্বদেশ এবং যে মানবতা অসুখী হয়েছিল, সেই স্বদেশ এবং মানবতাকে কবি এখানে অসুখী একজন বলে উল্লেখ করেছেন। আবার অন্য দিক থেকে বিচার করলে আমরা বুঝতে পারবো যে দীর্ঘদিন ধরে যে মাতৃভূমিতে কবি বাস করেছেন, হঠাৎ করেই বাধ্য হয়ে গৃহযুদ্ধের কারণে সেই মাতৃভূমিকে যখন কবিকে ছেড়ে চলে যেতে হয়েছে, তখন তার মধ্যে যে বিচ্ছেদ বেদনা, যে বিচ্ছেদ যন্ত্রণা কাজ করেছে, সেদিক থেকে দেখতে গেলে কবি নিজেও একজন অসুখী। অর্থাৎ দুপক্ষেরই অসুখী হওয়ার একটাই কারণ, তাদের বিচ্ছেদ, তাদের ব্যবধান। নিজের প্রিয় জন্মভূমির সঙ্গে কবির যে বিচ্ছেদ, কবির যে ব্যবধান। আর অন্য একটা কারণ যদি বলা যায় তাহলে ভয়ঙ্কর যুদ্ধ এবং তার ধ্বংসাত্মক যে বিভৎস ফলশ্রুতি। অর্থাৎ এই সামগ্রিক বিচারে অসুখী একজন হচ্ছেন দুদিক থেকে দুজন। কবির দিক থেকে কবি নিজে, আর স্বদেশিকতা, মানবতা বা নিজের প্রিয় জন্মভূমির যে বিষয়, সেদিক থেকে প্রিয় জন্মভূমিতে অবশ্যই। কবিতাটি শুরু হচ্ছে কিভাবে? আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। আমি তাকে ছেড়ে দিলাম, এখানে আমি কে? এখানে আমি অবশ্যই কবি, কথক যিনি বলছেন। তো এখানে তাকে বলতে কাকে বোঝানো হয়েছে? আমি তাকে ছেড়ে দিলাম, তাকে বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে তাকে বলতে বোঝানো হচ্ছে কথকের প্রিয় নারী, যিনি আসলে কিনা কথকের মাতৃভূমি। যে মাতৃভূমি হচ্ছে ভালোবাসা, ভালোবাসা এবং মানবতার পীঠস্থান, যেখানে আহ, কবি বড় হয়েছেন, কবি জন্মগ্রহণ করেছেন, যাকে আশ্রয় করে কবির চিন্তাভাবনা, কবির স্বপ্ন আস্তে আস্তে বাস্তবায়িত হতে শুরু করেছিল। সেই স্বদেশভূমি, সেই মাতৃভূমিকেই কবি এখানে চিহ্নিত করেছেন তাকে শব্দের মধ্য দিয়ে, যাকে কিনা বাধ্য হয়ে কবিকে ছেড়ে দিতে হয়েছিল। তার কারণ, চিলির গৃহযুদ্ধের অনিবার্য কারণে তার এই যে প্রিয় স্বদেশের সঙ্গে ভালোবাসার যে বন্ধন ছিন্ন করা, এই ভালোবাসার বন্ধনকে ছিন্ন করে কবি কিন্তু অজানার দেশে পাড়ি দিয়েছেন। যে যে জায়গার থেকে কবি আদৌ আর কখনো ফিরে আসতে পারবেন কিনা তিনি নিজেও জানেন না। তার এই যে যন্ত্রণা, এই যন্ত্রণার জায়গাটাই কিন্তু আহ, এই আমি তাকে ছেড়ে দিলাম এই লাইনটির মাধ্যমে কিন্তু প্রকাশ পেয়েছে। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় আমি চলে গেলাম দূর দূরে। আমি তাকে ছেড়ে দিলাম। বক্তা কি, কাকেই বা ছেড়ে দিলেন, কেনই বা ছেড়ে দিলেন? বক্তা এখানে ছেড়ে দিলেন তার প্রিয় যে মাতৃভূমি, এবং সেই মাতৃভূমির যে ভালোবাসার বন্ধন, তাকে তিনি ছেড়ে দিলেন। তাকে অপেক্ষায় তিনি দরজায় দাঁড় করিয়ে রেখেছেন। অপেক্ষারত এই ব্যক্তি জানতো না যে বক্তা আর কখনো ফিরে আসবেন না। ফলে সেই নারী সেই স্বদেশভূমির প্রতীক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে, এবং বিচ্ছেদ বেদনায় আর প্রত্যাবর্তনের প্রত্যাশার মধ্যে দিয়ে বক্তা তাকে সেখানে রেখে দিয়ে এসছেন, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমরা যখন বাইরে যাই, আমাদের মা পিছন থেকে এই আশায় থাকেন যে আমার সন্তান কখন ফিরে আসবে।
তো কবি যে অজানার দেশে গেছেন, কবি যে নিজের দেশ ছেড়ে চলে গেছেন, তার নিজের মাতৃভূমি, তার নিজের জন্মভূমি, সন্তানের আশার প্রতীক্ষায় এইভাবেই কিন্তু তিনি তার যে দিন, তার যে অপেক্ষার দিন, তার যে বিচ্ছেদ বেদনায় এবং সন্তানের প্রত্যাবর্তনের যে প্রত্যাশার দিন, এই দিন কিন্তু তিনি গুনেছেন। আমি চলে গেলাম দূর দূরে, অর্থাৎ এত দূরে চলে গেছেন যে আদৌ সেইখান থেকে কবি নিজের দেশে কখনো ফিরে আসতে পারবেন কি পারবেন না, এই বিষয়টা তিনি নিজেও জানেন না। তো তাহলে প্রথমে এই তিনটি লাইনের মাধ্যমে কবির নিজের স্বদেশকে, নিজের জন্মভূমিকে, নিজের মাতৃভূমিকে, নিজের প্রিয় নারীকে ছেড়ে যাওয়ার যে দুঃখ যন্ত্রণা, যে বিচ্ছেদ যন্ত্রণা, তারই একটা সুর আমরা এই তিনটি লাইনের মধ্যে দিয়ে দেখতে পাই। এবার আসছি পরের অংশে। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। সে জানতো না, সে এখানে অবশ্যই, যেটা বারবার বলছি, যে নিজের প্রিয়তমা নারী তথা স্বদেশ। তো আমি আর কখনো ফিরে আসবো না, এই কথা তিনি কেন বলেছেন? না, কবি চিলির গৃহযুদ্ধের সময় তার জন্মভূমি, তার প্রিয়তমা নারীকে ছেড়ে যুদ্ধে চলে যান। দেশ যেখানে বিপন্ন, সেখানে তো এই সমস্ত আহ, মানে মানুষ তো আর থাকতে পারেন না স্থির হয়ে। স্বাভাবিকভাবে তারা সেই এই সমস্ত সমাজ সচেতন সংবেদনশীল মানুষ, তিনি একজন, স্বাভাবিকভাবে তিনি যুদ্ধে গেছেন নিজের দেশকে রক্ষা করার জন্য। তো সেই সময় সেই যুদ্ধ বিধ্বস্ত চিলিতে, সেই সময় তার যে সামগ্রিক পরিস্থিতি, কথকের জীবনের যে অনিশ্চয়তা, এই সমস্ত কিছু নিয়েই কথক নিজে মানে জানলেও যে যুদ্ধের মাধ্যমে, যুদ্ধে যে তিনি যাচ্ছেন সেখানে তিনি জীবিত অবস্থায় থাকবেন কিনা, বা যুদ্ধ শেষে তিনি জীবিত অবস্থায় ফিরে আসবেন কিনা, এই বিষয়গুলো সম্পর্কে তার মনের মধ্যে একটা সংশয় ছিল, একটা সন্দেহ ছিল। কিন্তু এই সমস্ত কিছু নিয়েও কথকের প্রিয়তমা যে তা সঠিকভাবে জানতো না, মানে কথক যে ফিরে আসবেন কি ফিরে আসবেন না, এই বিষয়টাকে নিয়ে তার বাড়ির লোক বা তার দেশের লোক বা তার স্বদেশ বা তার প্রিয়তম যে নারী, তিনি যে জানতেন না, এই বিষয়টা কিন্তু কবি বা কথক তাকে কিন্তু মানে কোনো কিছু বলার চেষ্টাও করেননি। তিনি নিজের ভাবনা নিজের মনের মধ্যেই রেখে দিয়েছেন। যদি আমাদের মনের মধ্যে কোনো ভাবনা থাকে, সেই ভাবনা যদি আমরা অন্যের কাছে প্রকাশ না করি, তাহলে তো তারা বুঝতে পারবেন না যে আমাদের মনের মধ্যে ভালো ভাবনা আছে না খারাপ ভাবনা আছে, কোনো একটি বিশেষ ভাবনা নিয়ে আমাদের উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য না ভালো উদ্দেশ্য। অর্থাৎ আমার ভাবনা যতক্ষণ পর্যন্ত না আমি অন্যের কাছে প্রকাশ করছি, ততক্ষণ পর্যন্ত সেটা অপ্রকাশিত থাকে এবং অন্যের বোধগম্যতার বাইরে থাকে, অন্যরা সেটা বুঝতে পারে না। তো কবি নিজের জীবন, নিজের যে যুদ্ধে যাওয়ার মানে যে ভাবনা, এবং যুদ্ধ করতে গিয়ে তার নিজের যে জীবন সংশয় হয়ে যাওয়ার যে একটা সম্ভাবনা, এই বিষয়টা সম্পর্কে কবি নিজে সচেতন থাকলেও, কবি নিজে অবগত থাকলেও, যেহেতু তিনি তার মনের ভাবনা বাইরের কারো কাছে প্রকাশ করেনি, সেই কারণের জন্যই সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, যুদ্ধ থেকে তিনি আর কখনো জীবিত অবস্থায় ফিরে আসবেন না। এটা তার প্রিয়তমা নারী, তার স্বদেশ, তার জন্মভূমি, তার মাতৃভূমি, কেউই কিন্তু এটা জানতেন না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। তো এই বর্ণনার মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন? এই বর্ণনার মাধ্যমে কবি বলতে চাইছেন যে এখানে কুকুর এবং গির্জার নান, নান মানে হচ্ছে খ্রিস্টান যারা সন্ন্যাসিনী হন, খ্রিস্টান ধর্মের যারা সন্ন্যাসিনী হন তাদেরকে নান বলা হয়। তো এখানে কুকুর এবং গির্জার নান, এনারা হচ্ছেন সময়ের প্রতীক, সময়ের প্রতিনিধি। সময় কারোর জন্য থেমে থাকে না। নদীর স্রোত এবং সময়, নিজের যে প্রবহমানতা, কালের গতির সঙ্গে তাল মিলিয়ে নিজের যে চলা, এইভাবেই তারা চলতে অভ্যস্ত। তারা কিন্তু কারোর জন্য থেমে থাকে না। সময় এবং নদীর স্রোত কারোর জন্য থেমে থাকে না। তো এইখানে সে সময়ের প্রতীক হচ্ছে কুকুর এবং গির্জার নান। তো এইখানে বর্ণনার মাধ্যমে কবি কি বলতে চাইছেন? না, এই বর্ণনাটির মাধ্যমে বক্তা বোঝাতে চাইছেন যে ওই যেটা বললাম যে সময় প্রবহমান, সে কারোর জন্যই থেমে থাকে না। জীবনের প্রবাহ স্বাভাবিক ছন্দেই চলতে থাকে। কে থাকলো কে থাকলো না, আমরা আমাদের প্রিয় মানুষদের অনেক সময় হারাই, কিন্তু সেই প্রিয় মানুষদের হারানোর ফলে আমাদের যে দুঃখ, যে যন্ত্রণা হয়, তার মাধ্যমে জীবন কিন্তু থেমে থাকে না, সময় কিন্তু থেমে থাকে না। একদিন থেকে দুদিন, দুদিন থেকে 5 দিন, 5 দিন থেকে 1 মাস, এইভাবে কিন্তু সময় নিজের গতিপথেই এগিয়ে চলে। অর্থাৎ জীবন তার স্বাভাবিক ছন্দেই চলতে থাকে। কোনো একজনের অনুপস্থিতিতে কিন্তু জীবন থেমে যায় না, জীবনের কিচ্ছু এসে যায় না। সাময়িক হয়তো আমরা দুঃখে থাকি, সাময়িক হয়তো আমাদের কষ্ট হয়, কিন্তু তারপরেও আমরা আহ, মানে সান্ত্বনা নিয়ে নিজের মনের মধ্যে চিন্তা ভাবনাগুলোকে ঠিকঠাক করে আবার আমরা আমাদের নিজের জীবনটাকে গতি দেওয়ার চেষ্টা করি। তো প্রতিদিনের এই যে সাধারণ ঘটনা, কুকুরের চলে যাওয়া, গির্জার এই যে নান, তার প্রতিদিনের যে নিত্য নৈমিত্তিক কাজ, এই যে প্রতিদিনের যে কাজ, প্রতিদিনের যে ঘটনাগুলো ঘটে যাওয়া, এই পরিচিত দৃশ্যগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই চোখে পড়ে। কবি চলে যাওয়ার পরেও কিন্তু কবির দেশের মধ্যে এগুলো হয়েছে। কুকুরও নিজের মানে খাবারের সন্ধানে হোক বা আর অন্যান্য জীবনের সন্ধানে হোক, বেঁচে থাকার তাগিদে হোক, সেও নিজের মতো ঘোরাফেরা করেছে। গির্জার নান,
তার নিজের নৈমিত্তিক দৈনন্দিন যে কাজ সেই কাজগুলি করেছে। তো রাস্তা দিয়ে কুকুর চলে যায়, গির্জারও নান হেঁটে যায় নিজের কাজে। এইভাবেই কবি কতকের অপেক্ষায় কিন্তু অপেক্ষারত মেয়েটির দিন কাটে, কিন্তু সময় নিজের মতো করে বয়ে চলে। কবি যে চলে গেছেন তার প্রিয় জন্মভূমিকে ছেড়ে, প্রিয় জন্মভূমি কিন্তু তার সেই প্রিয় মানুষটির উদ্দেশ্যে, নিজের সন্তানের উদ্দেশ্যে দিন কাটালেও কুকুর কিংবা গির্জার নাক তারা কিন্তু নিজেদের মতন করে জীবনকে এগিয়ে নিয়ে চলে, অর্থাৎ সময় নিজের গতিতে এগিয়ে চলে। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ মানে হচ্ছে, ও সরি, তার আগে আছে কি, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। একটা সপ্তাহ আর একটা বছর কেটে যাওয়ার মাধ্যমে যেটা বলতে চাওয়া হয়েছে যে সপ্তাহ আর বছর কেটে যাওয়া হচ্ছে এখানে সময়ের প্রবহমানতা একই জিনিস। সময় নিজেকে একটা নির্দিষ্ট নিয়মের বেড়াজালে বেঁধে দিয়েছে, কারোর জন্য সে থেমে থাকবে না। তো এখানে সে কিন্তু নিজের সময়ের মানে নিজের নিয়মে সময় কিন্তু তার গতি এগিয়ে নিয়ে যায়। তো এই সময়ের মধ্যে কিন্তু নানা ঘটনা ঘটে গেছে। কবি চলে যাওয়ার পর একটা সপ্তাহ কেটেছে, একটা বছর কেটেছে, এই সময়ের মধ্যে কিন্তু অনেক ঘটনা ঘটে গেছে। যে পথ দিয়ে কবি হেঁটে গেছেন মাতৃভূমির, সেই পথে তার পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গেছে। অর্থাৎ কবি চলে যাওয়ার পর সেই রাস্তা দিয়ে অনেক মানুষের আসা যাওয়া হয়েছে, আবহাওয়ার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, প্রকৃতির মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। রোদ, জল, বৃষ্টি, শীত, এই এই সমস্ত কিছু যে ঋতুচক্রের যে আবর্তন, এই ঋতুচক্রের আবর্তন, ঋতু বৈচিত্র্যের কারণে রাস্তা দিয়ে অনেক মানুষের আসা যাওয়া হয়েছে। কবির প্রভাব কিন্তু আস্তে আস্তে সমাজের বুক থেকে, দেশের বুক থেকে মিলিয়ে গেছে। তো এইভাবে কিন্তু বৃষ্টিতে পায়ের দাগ দাগ ধুয়ে দিয়েছে কবির যে প্রভাব, সেই প্রভাব আস্তে আস্তে মানুষের মন থেকে দূরে সরে গেছে। ঘাস জন্মেছে রাস্তায়, যে রাস্তা দিয়ে বেশি চলাচল হয় না সেই রাস্তাতেই ঘাস জন্মায়। তো কবি সেখান থেকে চলে গেছেন, দেশের মানুষ দেশ ছেড়ে দিয়েছে, স্বাভাবিকভাবেই সেই রাস্তার মধ্যে আগাছা জন্মেছে, সেখানে নতুন কোনো মানুষের আসা যাওয়া হয়নি। অর্থাৎ প্রবহমান সময় তার সমস্ত স্মৃতিটুকু মুছে দিয়েছে। আজকে আমরা যে প্রিয় মানুষটিকে হারাই, কালকে আমাদের দুঃখটা একটু বেশি হয়, এক মাস আমাদের দুঃখটা বেশি হয়, দ্বিতীয় মাস থেকে আমাদের দুঃখটা একটু একটু করে কমতে থাকে। এইভাবে চলতে চলতে যখন এক বছর আসে, তখন আমাদের কিন্তু প্রথম দিন মানুষকে, প্রিয় মানুষটিকে হারানোর যে দুঃখ, সেই দুঃখের সঙ্গে এক বছর পরের দুঃখ যন্ত্রণার কিন্তু কোনো মিল পাওয়া যায় না। অর্থাৎ সময়ের প্রবহমানতা কিন্তু আমাদের সমস্ত স্মৃতিচিহ্ন ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। এখানে বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে দেওয়াটার মানেটা হচ্ছে সেটাই। সময় এগিয়ে গেছে নিজের গতিতে, মানুষজন নিজের গতিতে নিজের দৈনন্দিন জীবন জীবিকাকে, মানে জীবন জীবিকার সন্ধানে বেরিয়ে গেছে। স্বাভাবিকভাবে মানুষের মন থেকে কবির স্মৃতিচিহ্নটুকুও কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যেতে শুরু করেছে। কিন্তু দরজায় সেই অপেক্ষারত যে প্রিয় নারী, তার মনের মধ্যে কিন্তু কোনো রকম কোনো মানে পরিবর্তন হয়নি। তিনি কিন্তু এখনো পর্যন্ত সেই আহ, তার প্রতীক্ষাতে দিন গুনছেন। তো সেই কারণের জন্যই একদিন যে মাতৃভূমি ছেড়ে কবিকে দূর থেকে মানে অনেক দূরে চলে যেতে বাধ্য হয়েছিলেন কবি, নিজের প্রিয় যে নারী, নিজের প্রিয় যে জন্মভূমি, তাকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে দিয়ে। তো কবির সেই বিদায় পথে ছিল পায়ের দাগ, কিন্তু আর তিনি সেখানে ফিরে আসেননি। যে যে জায়গার থেকে, যে মাতৃভূমি থেকে ফিরে মানে তিনি ত্যাগ করেছিলেন, পুনরায় তিনি সেখানে ফিরে আসেননি। এইভাবে সপ্তাহ থেকে বছর কেটেছে, বৃষ্টিতে কবির পায়ের দাগ ধুয়ে দিয়েছে। সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গেই নিজের প্রিয়জন ও স্বদেশের প্রতীক্ষাও আরো বেশি দীর্ঘতর হয়েছে। কবির প্রভাব আস্তে আস্তে মানুষের মন থেকে দূরে যেতে শুরু করেছে, এবং যে প্রভাব কবি একসময় নিজের দেশের মধ্যে বিস্তার করেছিলেন, সেই বিস্তারের জায়গা কিন্তু তার আস্তে আস্তে কমে আসতে শুরু করেছে। তো আমাদের প্রথম অংশের আলোচনা এটুকুই থাকলো। কবিতাটি বড় আছে একটু, এবং আলোচনাটাও একটু সময় নিয়ে করতে হবে, সেই জন্য একটু একটু করে আলোচনা হোক। যদি তোমাদের এই আলোচনা, এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে করে তোমার মতো আরও যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধু যারা আছো, তারা তারা এই ভিডিওটি দেখার মাধ্যমে খুব সামান্যতম হলেও উপকৃত হয়। চ্যানেলটির সাথে থেকো, চ্যানেলটির পাশে থেকো, যাতে তোমাদের ভালোর জন্য, তোমাদের সহযোগিতায় যে কোনো ধরনের কবিতা, যে কোনো ধরনের গদ্যের আলোচনা নিয়ে এই চ্যানেলের মধ্যে আসতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত।